প্রাইভেট তোমার এনভায়রনমেন্টাল স্টাডি, সেই সাবজেক্টেরও সায়েন্স এবং জিওগ্রাফি মূলত রয়েছে, কিন্তু নাও হতে পারে। জয়েন করে গেলাম, স্টাফ ওয়েট করে দিলাম, অর্থাৎ তুমি তোমার হাতের একটা অজুহাত দেখাতে পারো, সে কারণ রেকর্ডিং ক্লাস একদম কিন্তু আমি জীবনে মুক্ত সরকার, তুমি দেখে নাও গ্রুপে কতজন রয়েছে, এই ভিতরে হচ্ছে আলাদা গ্রুপে রয়েছে, সেখান থেকে দেখে নাও কোন রকম ভিডিও স্যার জয়েন করে গেছেন, স্যার জয়েন করে গেছেন। লাইফ সায়েন্স বা বায়ো সায়েন্স তোমার একটা ক্লিয়ার হয়ে যাবে, তোমার হয়ে যাবে। ক্লিয়ার নেই, বাকি সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড ক্লিয়ার? সবার কাছে কম শুনুন, অসুবিধা আছে, আমার এখান থেকে মার্কেটিং অসুবিধা আছে, যার জন্য আমি এটাকে আর কোনো কিছু করতে পারছি না। এই ক্লাস এটা একটু অসুবিধা হয়ে গেল। এই মুহূর্তে আমার একটু অসুবিধা হয়েছে, যাই স্যার জয়েন করবেন, স্যার আশা করি স্যারের ক্লিয়ার স্যার এটা দেখে নাও। আর আমি একদম যেখানে করছি সাউন্ড বায়ু সব গুড ইভিনিং স্যার, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একবার সাউন্ডটা বলতো যে, এবং তোমাদের দিক থেকেও যারা যারা ক্লাসে আছো একটু স্যার আমি বলি, তোমাদের দিক থেকেও যারা ক্লাসে আছো তারা স্পষ্ট কথা শুনতে পাচ্ছ কিনা একবার আমাকে একটুখানি কমেন্ট বক্সে ইনফর্ম করবে। প্রত্যেকে যারা যারা আছো আমি দেখে নিচ্ছি, প্রত্যেকে যারা যারা আমার কথা শুনতে পাচ্ছ কিনা প্রপারলি, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করবে। আচ্ছা হ্যাঁ স্যার, প্রীতি শুনতে পাচ্ছ, প্রীতি ছাড়া আর কেউ? আচ্ছা শ্রেয়া, শ্রেয়া ওকে ওকে, চলো চলো চলো, ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি পেজটা সেট আপ করে নিচ্ছি। পেজটা সেট আপ করে নিয়ে তোমাদেরকে আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি সেই জিনিসটা শুরু করছি। ওকে, একটু ওয়েট করে যাও। 21 তারিখ, চলো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট এবং স্যার একবার আমাকে একটু কনফার্ম করে দেবেন যে প্রত্যেক স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটুখানি। স্যার যদি অনলাইন থাকেন স্যার একবার একটু কনফার্ম করবেন, আর না হলে প্রত্যেকে একটু কনফার্ম করে নেবেন। আচ্ছা প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ, চলো দেখো আজকে তোমাদেরকে আমি যেই জিনিসটা বা যেই টপিকটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেই টপিকটার নাম হলো কি? সেই টপিকটার নাম হলো হচ্ছে আমাদের বায়োলজি বা জীববিজ্ঞান। তো বায়োলজি বা জীববিজ্ঞানের ক্ষেত্রে বলি যে আমাদের যে কোনো পরীক্ষাতে যদি আমরা দেখেছি তবে সায়েন্সের মধ্যে এক এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটার নাম প্রথমেই আমাদের কাছে উঠে আসে সেই জিনিসটার নামটা কি হলো? সেই জিনিসটার নামটা হচ্ছে কি?
না বায়োলজি। তো এই যে বায়োলজি আছে, বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এই বায়োলজির সিলেবাস কি কি আছে। বায়োলজির ক্ষেত্রে আমাদের সিলেবাস কি কি আছে, ঠিক আছে। তাহলে প্রথম কথা, আমাদের যে সিলেবাসটি আছে, প্রথম যেটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলে আমাদের, এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী আমি প্রাণী, তোমার দেহে আমার দেহে যেই যেই কোষগুলি বর্তমান থাকে, সেই সেই কোষগুলিকে আমরা বলি হচ্ছে প্রাণী কোষ, ঠিক আছে। এইবার দেখো, আমাদের যখন আমরা প্রাণী, এই আমাদের এই প্রাণী জগতের বাদ দিয়েও আমাদের চারিদিকে যেই কোষগুলি থাকে, সেই জিনিসটাকে আমাদের বলে কি, সেই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই জীবজগৎ, অর্থাৎ আমাদের যেটা জীবজাত জীবজগৎ, অর্থাৎ যার প্রাণ আছে, এই রকম জীবজগৎকে যদি আমরা দেখেছি, তবে এই রকম জীবজগৎকে মোট কথা দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রাণী, একটা উদ্ভিদ। এবং এই প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যদি আমি হিসাব করেছি, তাহলে আমি যে জিনিসটা পাবো, সেই জিনিসটার নামটাকে আমরা কি পাচ্ছি না, একটা হচ্ছে প্রাণী কোষ, আর একটা জিনিস হচ্ছে তোদের কি কোষ, আর একটা জিনিস হচ্ছে তোদের উদ্ভিদ কোষ। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমাদের কি আছে, একটাকে বলা হচ্ছে এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু। অর্থাৎ অনেকগুলি কোষ আমাদের যখন একত্রিত হচ্ছে, তখন আমাদের যেই জিনিসটা থাকছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্রাণী কলা বলবো। সেই জিনিসটাকে আমরা কি বলবো, এনিমেল টিস্যু বা প্রাণী কলা বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং একইভাবে যখন আমাদের উদ্ভিদ কোষগুলি একত্রিত হচ্ছে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি, তখন সেই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে আমাদের উদ্ভিদ কলা বলছি, বা আমাদের উদ্ভিদ টিস্যু বলছি। এইবার যখন তোমাদের এই যে কোনো একটা বৈশিষ্ট্য, অর্থাৎ তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, এবং তোমার ও তোমার স্ত্রীর বৈশিষ্ট্য বা তোমার হাজবেন্ডের বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততির মধ্যে, এই যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যে চলে যাচ্ছে বা পরিবহন হচ্ছে, কি পরিবহন হচ্ছে, বৈশিষ্ট্য পরিবহন হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি, মনে রাখবে আমাদের, না এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের জেনেটিক্স বলা হয়। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে জেনেটিক্স। এখন প্রশ্ন হলো, এই যে জেনেটিক্স আছে, এই জেনেটিক্স এর মধ্যে আমাদের জীবের বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ এবং অভ্যাসগত পরিবর্তনের জন্য, কি কি বললাম কথাটা, বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ এবং অভ্যাসগত পরিবর্তনের জন্য আমাদের যেই জিনিস, মানে আমাদের যে বৈশিষ্ট্যে পরিবর্তন আসে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের জৈব বিবর্তন বা বায়ো এভলিউশন। তাহলে সেই জিনিসটাকে আমাদের কি বলে বলো, সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের জৈব বিবর্তন বা বায়ো এভলিউশন। তাহলে প্রশ্নটা কি গেল, সাপোজ ধরে নাও আজকে থেকে আমার দাদু যখন আমার বয়সে ছিলেন, তারা হয়তো 5 কিলোমিটার হেঁটে যেতেন, এখন আমি 5 কিলোমিটার সাইকেলে যাই, আমার নাতি হয়তো 5 কিলোমিটার ফোর হুইলারে যাবে। অর্থাৎ এই যে মানুষের বৈশিষ্ট্য, অর্থাৎ দেখো, মানুষের বেসিক নেচার, বেসিক নিড, এই জিনিসগুলোর কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু মানুষের আচার আচরণ, ব্যবহার ইত্যাদি প্রভৃতির জায়গাকে যদি আমি দেখেছি, তবে আমাদের মানুষের শরীরে যে বিবর্তন দেখা যায়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা জৈব বিবর্তন বলে থাকি, ঠিক আছে। এইবার আমাদের এখানে বিভিন্ন রকমের প্রাণী আছে এবং বিভিন্ন রকমের উদ্ভিদ আছে। এই যে বিভিন্ন রকমের প্রাণী এবং বিভিন্ন রকমের উদ্ভিদের কথা যদি আমি বলেছি তোমাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের কি পাবো আর কি পাবো না, না প্রথম কথা হচ্ছে, আমার এখানে একরকম প্রাণীর নাম, আমার অন্য দেশে অন্যরকম প্রাণীর নাম, বা এখানে একরকম উদ্ভিদের নাম, অন্য দেশে অন্যরকম উদ্ভিদের নাম। যদি আমাদের এই রকম বিভিন্ন টাইপের প্রাণীর নাম এবং উদ্ভিদের নাম থেকে থাকে, তবে সেই উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে
সম্যক ধারণা আনতে নামগত কারণের জন্য আমাদের প্রচুর একটা অসুবিধার সৃষ্টি হয়। এর জন্য কি করা হয়েছে? এর জন্য প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণীর আমাদের একটি করে বিজ্ঞানসম্মত নাম করা হয়েছে এবং বিজ্ঞানের যে শাখাতে আমাদের উদ্ভিদ ও প্রাণীর নামকরণ করা হয়েছে তাকে আমরা কি বলি? ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বলি। এবং এই যে ট্যাক্সোনমি এবং শ্রেণীবিন্যাস, এটি কিসের ওপর এটি আমাদের কিসের ওপরে চলছে? না, এটি আমাদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে চলছে। এটি আমাদের কিসের উপর ভিত্তি করে চলছে? এটি আমাদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে চলছে। ক্লিয়ার হলো? এবার আমাদের প্রশ্নটা কি আসছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। যে কি? যে আমাদের এই যে গণ ও প্রজাতির জন্য যেটা নামটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, এবং এটাকে যিনি তৈরি করেছেন তার নামটা কি? তার নামটা হলো আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে এনার যেটি যিনি করেছেন তার নামটা কি? তার নামটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো এখান থেকে? নেক্সট কোশ্চেন আমাদের কি আছে এখান থেকে? নেক্সট কোশ্চেন আমাদের বা নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কি? প্রোটিস্টা প্রোটোজয়া, অর্থাৎ প্রোটোজয়া জানো যে আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর নামটা কি? আমাদের রোগ সৃষ্টিকারী জীবাণুর নামটা হচ্ছে আমাদের প্রোটোজয়া। ওকে, এরপরে আছে ফরিফেরা এবং পরবর্তী অর্থাৎ 10 নম্বর আমাদের যে চ্যাপ্টারটি আছে, এই 10 নম্বর চ্যাপ্টারটি কি আছে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? পাচনতন্ত্র। কোনো একটা খাবারকে তুমি খাচ্ছ, সেই খাবারটা খাবার পরবর্তীতে গিয়ে কি হচ্ছে? না, সেই খাবারটা থেকে তোমার গায়ে শক্তি উৎপন্ন হবে তখনই যদি কিনা তুমি সেই খাবারটাকে পচাতে পেরেছো, অর্থাৎ পাচন তন্ত্রের মাধ্যমে পচাতে পেরেছো তখন। তার আগে কিন্তু নয়, প্রথম কথা, নাম্বার 1। তাহলে আমাদের এই যে খাবারটাকে যদি আমরা পচিয়েছি, তবে আমাদের দেহ সেখান থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি সংশ্লেষ করবে। কি করবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলি কি করবে? সংশ্লেষ করবে। এবং এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সংশ্লেষ করবে, এই জিনিসটাকে আমরা কি বলবো? না, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পাচন তন্ত্র বলবো। এই জিনিসটাকে আমাদের কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পাচন তন্ত্র বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। দেখো, সার্কুলেটরি সিস্টেম মানে হলো মেনলি সংবহন তন্ত্র। উদ্ভিদ সংবহন তন্ত্র এবং প্রাণী সংবহন তন্ত্রকে যদি আমি দেখেছি, এখানে দেখো বাংলা কথায় লেখা আছে শুধু রক্ত সংবহন তন্ত্র। কখনোই যে শুধু রক্ত সংবহন তন্ত্র হয় তা না। বাস্তবে যে জিনিসটা হয় কি? বাস্তবে জিনিসটা হয় হচ্ছে কি? আমাদের যে সংবহন তন্ত্র আছে টোটালটা, এই সংবহন তন্ত্রের ক্ষেত্রে মাথায় রাখবে যে আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা চলে, কি চলে? যে মানব দেহে বেশি পরিমাণে মানব দেহে বেশি পরিমাণে আমাদের কি হয়েছে? না, যেহেতু আমাদের কি বলবো? রক্ত থাকছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি? যে আমাদের রক্ত সংবহন তন্ত্র বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমার এখান থেকে কি বলবো? যে রক্ত সংবহন তন্ত্র, প্রথম কথা আমাদের রক্ত কে করেছে? না, রক্ত আমাদের যেটা হয়েছে কি? রক্ত আমাদের যেটা পাম্প করে, সেই পাম্পটা কে করে? না, আমাদের হৃৎপিণ্ড করে। তাহলে হৃৎপিণ্ড যখন রক্তকে পাম্প করে, তখন সেই রক্তের পাম্প করবার সময় আমাদের কি হয়? না, আমাদের যে পাম্প করছে এই জায়গাটা করে কি বলবো আমাদেরকে? যে রক্ত আমাদের যখন হৃৎপিণ্ড ছোট হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে সিস্টোল। এবং রক্ত যখন আমাদেরকে সেটা প্রসারণ হচ্ছে, হৃৎপিণ্ড প্রসারণ হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ডায়াস্টোল। অর্থাৎ আমাদের দেহের রক্ত হৃৎপিণ্ডের থেকে সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের এক জায়গা থেকে অপর জায়গায় ছড়িয়ে পড়ছে। কিসের মাধ্যমে ছড়াচ্ছে স্যার? না, ছড়াচ্ছে হচ্ছে আমাদের শিরা ও ধমনীর মাধ্যমে ছড়াচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাদের যখন শিরা ও ধমনীর মাধ্যমে রক্ত ছড়াচ্ছে,
তখন সেই ক্ষেত্রে আমাদের রক্তের ক্ষেত্রে কি বলবো আর কি বলবো না, না আমাদের রক্তের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে কি, না আচ্ছা, কি হচ্ছে, শিরার মধ্যে দিয়ে আমাদের কি যাচ্ছে, দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে, এবং ধমনীর মধ্যে দিয়ে ইন জেনারেলি আমাদের বিশুদ্ধ রক্ত পরিবহন হচ্ছে। এবার দেখো কি, যে ধমনী এবং শিরা এই দুটোর কি কোনো ব্যতিক্রম নেই? না, প্রত্যেকটা জিনিসের এই পৃথিবীতে ব্যতিক্রম আছে। অর্থাৎ আমাদের ধীরা বলছি, শিরা এবং ধমনীতে আমাদের ব্যতিক্রম থাকবে। কি ব্যতিক্রম স্যার? যদি আমাদের শিরার আগে মহা কথাটা লেখা থাকে, অর্থাৎ মহাশিরা বা মহাধমনী এইরকম কথা লেখা থাকে, তাহলে তার কাজটা উল্টে যায়। উল্টে যায় মানে কি, ধমনীর কাজ বিশুদ্ধ রক্ত পরিবহন করা, তার আগে যদি মহা কথাটা লেখা থাকে, তবে মহাধমনীর কাজ হচ্ছে কি, দূষিত রক্ত পরিবহন করা। একইভাবে শিরার কাজ দূষিত রক্ত পরিবহন করা, তার আগে যদি মহা কথাটি লেখা থাকে, তবে তার কাজটি হচ্ছে মহাশিরা কথাটা লেখা থাকে। তাহলে হচ্ছে মহাশিরা মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করা। এবং রক্তের যে গ্রুপ আছে, এই রক্তকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে প্রধানত কি করা যায়, রক্তকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। কি কি? এ, বি, এ বি এবং ও। কি কি বললাম? এ, বি, এ বি এবং ও হয়েছে। এবং এই ক্ষেত্রে কি মাথায় রাখবে, এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে, যে আমাদের এই যে এ বি ও, এই যে 4টে ভাগ আছে, এই 4টে ভাগটাকে আমরা কি বলবো, এই 4টে ভাগ জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, রক্তের এবীয় পদ্ধতি। এই জিনিসটা আবিষ্কার করেছেন কে? এই জিনিসটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এই জিনিসটা কে আবিষ্কার করেছেন? এই জিনিসটা আবিষ্কার করেছেন হচ্ছেন আমাদের বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। ক্লিয়ার না? ক্লিয়ার না প্রত্যেকের বলো? হলো। এরপরে চলে এসো আমাদের কোথায়, এরপরে চলে এসো আমাদের রেসপিরেটরি সিস্টেমে। এরপরে কোথায় চলে এসো, এরপরে চলে এসো আমাদের রেসপিরেটরি সিস্টেমে। দেখো, রেসপিরেটরি সিস্টেমের কথা যদি আমি বলেছি তোমাকে, তাহলে আমি কি জানবো আর কি জানবো না এক এক করে আলোচনা করবো। প্রথম কথা যে জিনিসটা জানবো আমি কি, যে আমাদের যদি রেসপিরেটরি সিস্টেমের কথা বলেছি, তখন আমার যে জিনিসটা হচ্ছে কি, একে বলে শ্বসন তন্ত্র। তাহলে আমাদের যে শ্বসন তন্ত্র আছে, এই শ্বসন তন্ত্রকে মেনলি আমাদের দুটি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, আর একটাকে কি বলা হয়, ক্রেবস চক্র। কি বললাম কথাটি বাবা? একটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, একটাকে বলা হচ্ছে আমাদের ক্রেবস চক্র। তাহলে যখনই আমাদের গ্লাইকোলাইসিসের কথা আসবে, তখন মনে রাখবে এই গ্লাইকোলাইসিসটা আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে সম্পন্ন হয়। তাহলে গ্লাইকোলাইসিস আমাদের কোথায় সম্পন্ন হয়? গ্লাইকোলাইসিস আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে আমাদের এই জিনিসটা সম্পন্ন হয়। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? আর একটা কথা কি বলবো, এবার যদি বলা হয় যে আমাদের ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়, না ক্রেবস চক্র আমাদের সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। তাহলে ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? ক্রেবস চক্র আমাদের সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এবার আমাদের কি জিনিসটা আসছে ভালো করে বোঝো। এছাড়াও শ্বসন যেটা আছে, সেই শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে সবাত শ্বসন হচ্ছে আমাদের অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, এবং অবাত শ্বসন হচ্ছে আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো, পরবর্তী যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি, এক্সক্রিটেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। এক্সক্রিটেটরি সিস্টেম বা রেচনতন্ত্র মানেটা কি, না এক্সক্রিটেটরি সিস্টেম বা রেচনতন্ত্র মানে জিনিসটা হচ্ছে এরকম, কি রকম, যে আমাদের যখন কোনো একটা খাবারকে তুমি খাচ্ছ, সেই খাবারের মধ্যে যে পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট আছে, সেই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো কি হয়েছে, না ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো আমাদেরকে বলবো কি, খাদ্যের মাধ্যমে আমাদের দেহে সংশ্লেষ হয়ে গেল। বাট
এই খাদ্যের মধ্যে কিছু পরিমাণে খাদ্যের অপাচ্য অংশ থেকে যায়। এই যে খাদ্যের অপাচ্য অংশ থেকে যায়, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি রেচন তন্ত্র বলবো। অর্থাৎ খাদ্যের অপাচ্য অংশ যখন আমাদের দেহ থেকে মল ও মূত্রের আকারে নির্গত হবে, তখন সেই জিনিসটাকে কি বলে আমাদের? তখন সেই জিনিসটাকে বলে হচ্ছে কি বলবো আমাদের? সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের রেচন তন্ত্র। এবং আমাদের যে দেহ, এই মানব দেহের যে প্রধান রেচন অঙ্গ, সেই প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। এবং আমাদের বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? নেফ্রন। এবং আমাদের মনে রাখবে প্রতিটি বৃক্কে আমাদের প্রায় 10 লক্ষ করে কি থাকে? না নেফ্রন থাকে। ওকে, এবার কি হচ্ছে, যদি আমার প্রশ্নটি এরকম আসে যে মানব দেহের যদি বলা হয়েছে সর্ববৃহৎ, মানব দেহের সর্ববৃহৎ রেচনাঙ্গ কোনটি, তাহলে এখান থেকে কি বলবে? তাহলে এখান থেকে আমাকে বলবে হচ্ছে কি মানব দেহের সর্ববৃহৎ রেচনাঙ্গের নাম হচ্ছে আমাদের কি বলবো বলো? রেচনাঙ্গের নাম হচ্ছে ত্বক। তাহলে এখান থেকে মানব দেহের সর্ববৃহৎ রেচনাঙ্গের নামটা কি বলো? মানব দেহের সর্ববৃহৎ রেচনাঙ্গের নামটা হচ্ছে ত্বক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পারলে? ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বলো। তাহলে এই জিনিসটা গেল হচ্ছে কি গেল আমাদের? এই জিনিসটা হলো হচ্ছে আমাদের মানুষের রেচন তন্ত্র। তাহলে আমাদের এই যে রেচন তন্ত্রের গঠনগত কার্যগত এককের নামটা কি? রেচন তন্ত্রের গঠনগত কার্যগত এককের নামটা হচ্ছে আমাদের মাথায় রাখো যে নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা কি? নেফ্রন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। দেখো, নার্ভাস সিস্টেমের কথা যদি আমি বলেছি, সেই জিনিসটাকে আমাদের কি বলে? না, 1 নম্বর যে জিনিসটাকে বলবো নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখো কি, যে আমাদের নার্ভাস সিস্টেম কি করে? না, এটা হচ্ছে আমাদের দেহের সমস্ত জায়গাকার কি করে? কানেকশনকে বজায় রাখে। কানেকশনকে বজায় রাখে কি করে? নার্ভাস সিস্টেম বজায় রাখে। এবং এই নার্ভাস সিস্টেমের যে আমাদের যে গঠনগত কার্যগত একক, এই গঠনগত কার্যগত একককে আমরা কি বলবো? এই গঠনগত কার্যগত একককে আমরা বলবো হচ্ছে কি নিউরন বলবো। তাহলে আমাদের কি জিনিসটা গেল? না, আমাদের মানব দেহের যে গঠনগত কার্যগত একক আছে, সেই কার্যগত একককে আমরা কি বলবো? কার্যগত একককে আমরা বলবো হচ্ছে নিউরন বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং এর পরবর্তীতে আমাদের কি জিনিসটা আসছে? এর পরবর্তীতে আমাদের যে আর একটা জিনিস আসছে, সেই জিনিসটার নামটা কি? যে আমাদের যখন কোনো একটা নিউরন থাকছে, সেই নিউরনটাকে যদি আমি ভাগ করেছি, তাহলে সেই নিউরনটার মধ্যে আমি কি কি পাবো? নিউরনটার মধ্যে আমি 3টে জিনিস পাবো। একটা জিনিসের নাম অ্যাক্সন, অপর জিনিসের নাম ডেনড্রন, এবং নাম্বার 3 জিনিসটার নামটা কি? কোষদেহ। নাম্বার 3 জিনিসটার নামটা কি? নাম্বার 3 যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটা হচ্ছে কোষদেহ। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? এবার যে জিনিসটা আসছে কি, এবার জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম মানে কি? স্কেলিটাল সিস্টেম মানে হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্রের ক্ষেত্রে কি বলবো আমাদের এখানে? কঙ্কাল তন্ত্রের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হচ্ছে কি, যে আমি যদি তোমার শরীরে থেকে সমস্ত মাংস এবং রক্তকে আলাদা করে ফেলেছি, তবে তোমার দেহের মধ্যে যে হাড়ের যে স্ট্রাকচারটা থাকে, হাড়ের যে স্ট্রাকচারটা থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি স্কেলিটাল সিস্টেম বলবো। হয়েছে? বা কঙ্কাল তন্ত্র বলবো। এর পরবর্তীতে আমাদের কি আছে? এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম কি বলবো এখান থেকে? যে আমার কোনো কিছু একটা আবেগ, বুদ্ধি, বিবেচনা, কোনো কিছুর প্রতি ইচ্ছা, লোভ, লালসা, ঠিক আছে, ইত্যাদি প্রভৃতি, ইত্যাদি প্রভৃতিতে যদি হয়,
তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমার এন্ডোক্রাইন সিস্টেম। সেই জিনিসটাকে আমাদের বলবো কি, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। ক্লিয়ার হয়েছে? এরপরে চলে এসো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন ব্যবস্থা। দেখো, মানুষ বা যে কোনো প্রাণী, কি বললাম কথাটা, মানুষ বা যে কোনো প্রাণী তাদের নিজেদের বৈশিষ্ট্যকে বা নিজেদেরকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য যেটা করে সেটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেমে অংশগ্রহণ করে। হয়েছে এখান থেকে? এবার প্রশ্নটি হলো কি, যে আমাদের যখনই আমাদের কি বলবো রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা আসবে, সেই জায়গাটা করে আমাদের কি জানতে হবে, না আমাদের যে জিনিসটা জানতে হবে, 1 নম্বর কি নম্বর, যে আমাদের এই রিপ্রোডাক্টিভ সিস্টেম কয় প্রকারের। না যে পদ্ধতিতে কোনো জন্মিত জনু থেকে অপত্য জনু সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি, তাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো বা প্রজনন ব্যবস্থা বলবো। এই যে প্রজনন ব্যবস্থার পরবর্তীতে আমাদের যে জিনিসটা আসছে সেটা কয় প্রকারের হয়, একটাকে বলা হয় অঙ্গজ জনন। অঙ্গজ জনন। নাম্বার 2 কে বলা হয় অযৌন জনন। নাম্বার 3 কে বলা হয় যৌন জনন। নাম্বার 4 কে বলা হয় অপুংজনী জনন। অঙ্গজ জনন মানে কি, যেই জনন পদ্ধতি আমাদের অঙ্গ থেকে তৈরি হচ্ছে তাকে কি বলে, অঙ্গজ জনন বলে। অযৌন জনন, তারপরে আমাদের একটা আছে যৌন জনন, কি যেটা হচ্ছে আমাদের মোস্ট কমপ্লেক্স জনন পদ্ধতি। এবং অপুংজনী জনন পদ্ধতির ক্ষেত্রে মাথায় রাখবে, এটাও হচ্ছে আমাদের এক ধরনের জনন পদ্ধতি। ক্লিয়ার এখান থেকে? তাহলে আমাদের এখানে কি গেল, আমাদের এখানে 4টে জিনিস গেল। অর্থাৎ এই জনন ব্যবস্থাগুলো আমাদের কিন্তু জানতে হবে। এছাড়া কি থাকলো, এছাড়া যে জিনিসটা থাকলো, ব্যাকটেরিয়া থাকলো। ব্যাকটেরিয়ার কি কি বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার দ্বারা কিভাবে রোগ জীবাণু আমাদের দেহতে আসে, এবং আমি যদি রোগাক্রান্ত ব্যক্তি হই তবে সেই রোগাক্রান্ত ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে কিভাবে যায়, সেই জায়গাটা করে আমার নামটাকে কি বলবো, ব্যাকটেরিয়া বলবো। নাম্বার 2 এর নাম 19 যেটা আছে সেটাকে বলা ফাঙ্গি বা ছত্রাক। এবং নাম্বার 20 হচ্ছে অ্যালগি বা শৈবাল। অ্যালগি বা শৈবাল। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো, তোমাদের এখানে কি হয়েছে, মোট কথা 20টা চ্যাপ্টারকে পড়ানো হলো। কি হয়েছে এখানটা করে, 20টা চ্যাপ্টারের দিকে যখন পড়ানো হলো, তখন আমি তোমাকে কি বলতে পারি, না কি বলবো, এই 20টা চ্যাপ্টারই কি হচ্ছে আমাদের টোটাল সিলেবাস অফ বায়োলজি? না, কখনোই না। এই 20টা চ্যাপ্টার আমাদের টোটাল বায়োলজি সিলেবাস নয়। 1 নম্বর। নাম্বার 2 যে জিনিসটা আছে সেটা কি আছে, তাহলে স্যার এর বাইরে কি আছে, না এর বাইরে আমাদের অনেক চ্যাপ্টার আছে। তবে স্যার সেগুলো কোথায়, না সেগুলোকে আপাতত কিছু পড়ার দরকার নেই। আমি তোমাকে এটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি, যে তুমি যদি এই 20টা চ্যাপ্টারকে প্রপার নোট মেনটেন করে পড়াশোনা করো, তবে আমাদের এখান থেকে কি বলবো, না আমাদের এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 95 to 97% কোশ্চেন তোমরা কিন্তু এর মধ্যে থেকে পাবে। তো কাজেই কাজে আমাদের এইখানে কি বলবো, আমাদের এখানে যদি তাকিয়ে দেখেছো, তবে সেই ক্ষেত্রে এই 20টা চ্যাপ্টার হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই 20টা চ্যাপ্টার হলো কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, বুঝতে পারলে এখান থেকে? তাহলে তোমরা আমাকে একটুখানি বলো, যে তোমাদের সিলেবাস রিগার্ডিং কারোর কোনো অসুবিধা আছে? কি লিখেছে চৈতালিদা স্ক্রিনে অনলি সিলেবাস? দেখো, প্রত্যেকটা যে চ্যাপ্টার লেখানো হলো, প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেলস আলোচনা করা হবে। এই যে 20টা চ্যাপ্টার তোমাদেরকে দেখানো হলো, এই 20টা চ্যাপ্টারের ডিটেলস আলোচনা করা হবে। তোমাদেরকে শুধু আজকে যেটা দেখানো হলো সেটা জাস্ট সিলেবাসকে দেখানো হলো। ঠিক আছে?
ওকে, আমি যেগুলো বলছি সেগুলো নিজের মন থেকে বলছি, ঠিক আছে? সেগুলো কোনো জায়গায় লেখা নেই, সেগুলো সম্বন্ধে তোমাদের একটা সাম্যক ধারণা দেওয়ার জন্য বলছি জাস্ট, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। এবার চলে এসে হচ্ছে আজকে আমি তোমাদেরকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটার নামটা কি? সেই টপিকটার নামটা হলো আমাদের সেল বা কোষ। তাহলে প্রথম কথা, যদি আমরা সেল বা কোষকে দেখেছি, তবে এই সেল বা কোষ সম্বন্ধে আমাদের যদি বেসিক আইডিয়াকে দেখতে চেয়েছি, তবে আমাদের কি পাবো আর কি পাবো না। তাহলে প্রথম কথা কি মনে রাখবে, যে আমাদের যদি সেল বা কোষ সম্বন্ধে দেখতে চেয়েছি, তাহলে প্রথম কথা আমাদের এই সেল বা কোষের নাম হলো জীবের গঠনগত কার্যগত একককে কোষ বলা হয়। জীবের গঠনগত ও কার্যগত একক, কার্যগত একককে কি বলে? কার্যগত একককে কি বলা হয়? কোষ বলা হয়। এইবার যখনই আমাদের এই কোষের কথা থাকবে, এই কোষের ক্ষেত্রে আমাদের দুটো জিনিসকে জানবে। কি কি জিনিসকে জানবে? এক নম্বর যে জিনিসটা আছে, এটি হচ্ছে কি? এটি হলো আমাদের সজীব আবরণ দ্বারা আবৃত। এই যে জিনিসটা হলো, এটা আমাদের কি দ্বারা আবৃত? এটি হলো আমাদের সজীব আবরণ দ্বারা আবৃত। নাম্বার দুই যে জিনিসটা হলো, এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। এই নাম্বার দুই যে জিনিসটা হলো, এই জিনিসটা কি গেল আমাদের? এই জিনিসটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পেরেছো এখান থেকে? এবার আমাদের কি জিনিসটা হলো কি, যে আমাদের যখন এই দুটো জিনিস হচ্ছে, তখন আমাদের এখান থেকে কি মনে রাখবে? না, আমাদেরকে মনে রাখবে এই যে দুটো গেল, এই দুটো হলো সেলের বৈশিষ্ট্য। এবার যদি আমাকে প্রশ্ন করা হয়েছে ক্লাসিফিকেশন অফ সেল, CLASS FICATR, ক্লাসিফিকেশন অফ সেল, ক্লাসিফিকেশন অফ সেল জিনিসটা কি বলবো আমাদের এখান থেকে? না, এক নম্বর যে জিনিসটা থাকবে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে? সেই জিনিসটার নামটাকে আমাদের বলে হচ্ছে কি? প্রোক্যারিওটিক কোষ। সেই জিনিসটার নামটাকে কি বলে বলো? প্রোক্যারিওটিক কোষ বলে। এবং যার আমাদের বাংলা কথা কি গেল? যার বাংলা কথা গেলটা হচ্ছে আমাদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। যার বাংলা কথা কি গেল? যার বাংলা কথা হয়ে গেল আমাদের আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবং আমাদেরকে যদি অপর কোষের নামের কথা আমি বলেছি, তাহলে সেখানে কি পাবে তুমি? সেখান থেকে তুমি যে জিনিসটা পাবে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। এই যে ইউক্যারিওটিক কোষের কথা বললাম, এই জিনিসটাকে আমাদের কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এই জিনিসটাকে কি বলে? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্লিয়ার হলো কি হলো না বলো? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্লিয়ার হলো? এইবার আমাদের কি জিনিসটা থাকছে? এইবার আমাদের যে জিনিসটা থাকছে কি, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে যদি আমি ডিফারেন্সকে দেখেছি, সেই ডিফারেন্সটা কি কি আছে। তো তার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা কিসের? না, একটা ইউক্যারিওটিক কোষের। এই ইউক্যারিওটিক কোষের মধ্যে তোমরা কি কি দেখতে পাচ্ছ? না, তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা আমাদের নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়ার পোর। হয়েছে? এবং এই দিকে যেটা আছে আমাদের কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার ঠিক নিচে কি আছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এখান থেকে যে ছোট ছোট প্রবর্ধকের মতো অংশগুলো বেরিয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে সিলিয়া। এবং এইখানে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি? আমাদের গলগি বস্তু। এই গলগি বস্তুকে কি বলা হয়? এই গলগি বস্তুকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এই গলগি বস্তুকে কি বলা হয়? এই গলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এরপরে আছে পারক্সিজম, এবং এর পরবর্তীতে আছে আমাদের লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে বলা হয় আমাদের সুসাইড ব্যাগ
বা আত্মঘাতী থলি। অর্থাৎ তুমি যদি কোনো একটা প্রাণীর সাথে তোমার গায়ে সামান্যতম টাচ হয়েছে, তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটা কি? না সেই জিনিসটা হচ্ছে, মাথায় রাখবে যে আমার সঙ্গে সঙ্গে সেখানে লক্ষ হাজার কোটি কোষ মারা যাবে। এবং এই যে লক্ষ হাজার কোটি কোষ মারা গেল, এই লক্ষ হাজার কোটি কোষ যদি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বলবো এখান থেকে? না সেই ক্ষেত্রে আমার যেটা হবে কি, যে সঙ্গে সঙ্গে সেই মৃত কোষগুলিকে সরানোর জন্য আমাদের যে জিনিসটা থাকবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, বলো? সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের লাইসোজোম। অর্থাৎ মৃত কোষকে সরানোর জন্য আমাদের যে জিনিসটা থাকছে, যে জিনিসটা থাকছে, সেই জিনিসটাকে বলে কি, আমাদের লাইসোজোম বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের কি বলেছে এখান থেকে, যে আমাদের যখন লাইসোজোমের কথাটি আসবে, কি না, লাইসোজোমের পরবর্তীতে কি আছে? মাইক্রোটিউবুল আছে। এবং মাইক্রোটিউবুলের পরবর্তীতে কি আছে? আমাদের মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়ার কথাকে কি বলবো আমাদের এখানে? না মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কথাকে মনে রাখবে যে আমাদের মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। বলা হয় কাকে? কোষের শক্তিঘর বলা হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াকে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? তাহলে আমাদের এরপরে কি আছে? এরপরে যে আছে রাইবোজোম। এই রাইবোজোম কি করে? না এই রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি হবে বলো? রাইবোজোম হচ্ছে আমাদের কি করে? না প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে? এরপরে আছে সেন্ট্রোজোম, এবং ওপরে যেটা আছে আমাদের কি আছে? ফ্ল্যাজেলাম, প্লাজমা মেমব্রেন ইত্যাদি আছে, প্লাজমা মেমব্রেন ইত্যাদি আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে যে জিনিসগুলি গেল, আমাদের এই জিনিসগুলোকে কি বলছি আমরা? আমাদের এই জিনিসগুলোকে বলছি হচ্ছে যে আমাদের কখন কোনটা কি কাজ, এবং একটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি কি থাকে, এবং একটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি কি থাকে না, সেই জিনিসটা তোমাদের কিন্তু এখানে দেখানো হলো। তো আমার যদি এখন প্রশ্ন আসে পরীক্ষার হলে, যে স্যার আপনি তো বললেন যে আমাদের যে কোষ আছে এই কোষকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটার নাম হচ্ছে প্রোক্যারিওটিক, আর একটার নামটা হচ্ছে ইউক্যারিওটিক। তো আমাদের যদি এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের পার্থক্য জানতে চেয়েছেন, তাহলে আমি কি বলবো? তাহলে এখান থেকে একটা কথাকে হেডিং লেখো। কি হেডিং লেখো? প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তার মানে আমাদের এখানে কি মাথায় রাখবে? না আমাদের এখানে মাথায় রাখবে হচ্ছে কি, যে আমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য কি কি। তাহলে যখনই কোনো পার্থক্য পড়বে, তখনই আমাদেরকে এখন কিন্তু সেই পুরনো তথাকথিত ওই লেভেলে পড়লে হবে না, একটু অ্যাডভান্স হয়েতে পড়তে হবে। তাহলে এখানে তিনটে হেডিং লেখো। প্রথমত হেডিং লেখো বৈশিষ্ট্য, এরপরে হেডিং লেখো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক, এবং এইখানে হেডিং লেখো হচ্ছে আমাদের ইউক্যারিওটিক। এখানে আমাদের হেডিং লেখো কি? ইউক্যারিওটিক লেখো কথাটি। ঠিক আছে? এইবার কথাটি হচ্ছে কি, বৈশিষ্ট্যের কথা যখন আমাদের থাকছে, তখন আমাদের তিন ভাগে ভাগ করা যাচ্ছে। এক নম্বর বৈশিষ্ট্যটা কি? এক নম্বর যে বৈশিষ্ট্যের কথাটা আমি তোমার সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোমীয় প্রোটিন। তার আগে একটা পয়েন্ট লেখো নিউক্লিয়াস। তার আগে একটা পয়েন্ট লেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ক্ষেত্রে কি মাথায় রাখবে? নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ঘরে যেটা লিখবে, সেটা লেখা হচ্ছে কি, আমাদের লেখো সুগঠিত নয়। নিউক্লিয়াসের ক্ষেত্রে কি মনে রাখবে? সুগঠিত নয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার দুই যেটা আমাদের মাথায় রাখবে কি, নাম্বার দুই যে জিনিসটা মাথায় রাখবে কি, আমাদের যদি নিউক্লিয়াসের ক্ষেত্রে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বলেছি, তাহলে আমি কি বলবো তোমাকে? তাহলে আমি বলবো হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে সুগঠিত। তাহলে আমাদের নিউক্লিয়াসের ক্ষেত্রে কি মাথায় রাখবে এটা? না নিউক্লিয়াসের ক্ষেত্রে মাথায় রাখবে এটা কি, এটা হচ্ছে আমাদের সুগঠিত।
ক্লিয়ার হয়েছে? নাম্বার 2 এর নামটা কি? নাম্বার 2 এর নামটা হচ্ছে কি বলবো? ক্রোমোজোমীয় প্রোটিন। নাম্বার 2 এর নামটাকে কি বলবো বলো? নাম্বার 2 এর নামটাকে বলবো হচ্ছে আমাদের ক্রোমোজোমীয় প্রোটিন। দেখো, ক্রোমোজোমীয় প্রোটিনের কথা যদি আমি আলোচনা করেছি, তবে আমি যে জিনিসটা পাবো, কি জিনিস পাবো? না, পাবো হচ্ছে কি জিনিসটা, এখানে হচ্ছে আমাদের আম্লিক প্রোটিন বর্তমান। এখানে কি প্রোটিন বর্তমান? এক্ষেত্রে কি প্রোটিন বর্তমান? এক্ষেত্রে আমাদের আম্লিক প্রোটিন বর্তমান। আর এদিক থেকে যদি আমি দেখেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? সেই ক্ষেত্রে আমি এখান থেকে বলবো হচ্ছে কি বলো আমাদের? সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি ক্ষারীয় প্রোটিন বর্তমান। সেই ক্ষেত্রে আমি কি বলবো বলো? ক্ষারীয় প্রোটিন বর্তমান। ক্ষারীয় প্রোটিন বর্তমান। ঠিক আছে, তাহলে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম গেল আম্লিক প্রোটিন বর্তমান, আর একটা জিনিসের নাম কি গেল? আর একটা জিনিসের নামটাকে কি বললাম বলো? ক্ষারীয় প্রোটিন বর্তমান। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের পরবর্তী জিনিসটা কি আছে এখান থেকে? না, পরবর্তী আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের? রাইবোজোম। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে? সেই জিনিসটার নামটাকে বলে রাইবোজোম। আমাদের যে রাইবোজোম আছে, এই রাইবোজোম আমাদের কি প্রকৃতির? তা আমাদের রাইবোজোম হচ্ছে হচ্ছে আমাদের 70S প্রকৃতির। ওকে, এবং আমাদের কি বলবো? আমাদের যদি রাইবোজোমকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখেছি, তবে এটি হলো কি প্রকৃতির? এটি হলো আমাদের 80S প্রকৃতির। ক্লিয়ার? নেক্সট আমাদের কি পড়বো? নেক্সট আমাদের পড়বো হচ্ছে কি আমাদের কোষ প্রাচীর। নেক্সট আমাদের পড়বো কি কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের ক্ষেত্রে কি মাথায় রাখবে? এই কোষ প্রাচীরের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবে কি, যে আমাদের এটি হচ্ছে কি দ্বারা তৈরি? এটা হচ্ছে আমাদের মিউকোপেপটাইড দ্বারা তৈরি। এই জিনিসটা আমাদের কি দ্বারা তৈরি? এই জিনিসটা হচ্ছে আমাদের মিউকোপেপটাইড দ্বারা তৈরি। এবং আমাদের এখান থেকে কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি? এই কোষ প্রাচীরটা হচ্ছে তোমার সেলুলোজ দ্বারা তৈরি। এই যে কোষ প্রাচীরটা আছে, এই কোষ প্রাচীরটা কি দ্বারা তৈরি? এই কোষ প্রাচীরটা হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা তৈরি। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এরপরে আমাদের কি আছে? না, এরপরে যেটা আছে আমাদের, সেই জিনিসটার নামটাকে কি বলে? সেই জিনিসটার নামটাকে বলে কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন আছে, এই কোষ বিভাজন আমাদের কি পদ্ধতির হয়? না, কোষ বিভাজনটা এখানে মাথায় রাখবে, এটি হচ্ছে আমাদের অ্যামাইটোসিস পদ্ধতির হয়। এবং আর যে আর এক জিনিসটা আছে, সেই জিনিসটার আমাদের পদ্ধতির নামটা কি? সেটা হচ্ছে আমাদের মাইটোসিস ও মিওসিস পদ্ধতির হয়। তার মানে আমাদের এখানে দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটাকে বলবো কি অ্যামাইটোসিস, আর একটা যে জিনিস আছে, আরো যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের কি কি দেখা যায়, সেটা হচ্ছে আমাদের মাইটোসিস ও মিওসিস দেখা যায়। কি কি দেখা যায় বলো? মাইটোসিস ও মিওসিস দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের যে প্রশ্নটি আসছে, এইটা কি গেল? এই জিনিসটা গেল হচ্ছে আমাদের টোটাল যে কোষ আছে, সেই টোটাল কোষের প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক যে কোষ আছে, সেই ইউক্যারিওটিক কোষের ভাগ গেল। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো আমার এখান থেকে কি বলতে চাইছি? এবার আমাদের কি আছে? স্যার, আমার শরীরে কি কোষ আছে? ইউক্যারিওটিক কোষ আছে। আপনার শরীরে কি আছে? ইউক্যারিওটিক কোষ আছে। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে আমাকে নিয়ে চিন্তা করছি। তাহলে আমাদের শরীরে যদি ইউক্যারিওটিক কোষ থেকে থাকে, আমার শরীরে আপনার শরীরে যদি ইউক্যারিওটিক কোষ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা করে কি হবে বা কি হবে না? তাহলে প্রথম কথা কি বলবো? কি বলবো? না, আমরা যেটা জিনিসটা বলবো, সেই জিনিসটার নামটাকে আমাদের কি হবে? প্রথম কথাকে মাথায় রাখো। 1 নম্বর কি কথা? যার না স্যার, ইউক্যারিওটিক কোষের প্রধান যে আমাদের উপাদান, সেই উপাদানটার নামটাকে কি বলে? সেই উপাদানটার নামটাকে বলা হচ্ছে আমাদের ক্রোমোজোম। সেই উপাদানটার নামটাকে আমাদের কি বলে বলো? সেই উপাদানটার নামটাকে বলে হচ্ছে ক্রোমোজোম। এইবার এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের ক্ষেত্রে আমি জিনিসটাকে কিভাবে পাবো এবং কিভাবে পাবো না, সেইটা নিয়ে একটু একটু করে আলোচনা করছি। তাহলে প্রথম কথা, আমি যেভাবে পাবো, কিভাবে পাবো বলো? না,
মাথায় রাখো যে ক্রোমোজোম আমাদের কোথা থেকে তৈরি হয়, অর্থাৎ আমাদের ক্রোমোজোমের কি না উৎপত্তি স্থল কোথায়। এই ক্রোমোজোমের কি স্থল কোথায় না উৎপত্তি স্থল কোথায়। এই যে উৎপত্তি স্থল হলো কি, এটা হলো আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হয়। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করেছি, সেই প্রশ্নটা কি বলবে এখান থেকে, যে আমাদের এটি কোথা থেকে, কি বললাম কথা, যে আমাদের এই ক্রোমোজোমটা কোথা থেকে তৈরি হয় হয়েছে। তাহলে এখান থেকে মনে রাখবে এটি কোথা থেকে তৈরি হয়, না এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। এটি কোথা থেকে দেয়, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা থেকে কি হয়, ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, ক্লিয়ার হলে এখান থেকে উৎপন্ন হয়। 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্টের নামটা কি বললাম আমি এখান থেকে, নাম্বার 2 পয়েন্টের যে নামটা আছে সেই জায়গাটা করে নামটাকে বোঝার চেষ্টা করো, যে আমাদের এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের উপাদানটা কি। এই নিউক্লিয়াসের উপাদানটা মনে রাখবে, একটা জিনিসের নামটাকে মনে রাখবে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের যে নামটা মনে রাখবে সেই জিনিসটার নামটাকে কি মনে রাখবে, সেই জিনিসটার নামটাকে মনে রাখবে হচ্ছে প্রোটিন। তার মানে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো নিউক্লিক অ্যাসিড, একটা জিনিসের নামটাকে কি মনে রাখবে প্রোটিন। ঠিক আছে, বুঝতে পারলে এখান থেকে। তাহলে এবার আমার নেক্সট কি আছে এখান থেকে, যে আমার যখন একটা নিউক্লিয়াসের কথা আসবে, কি হয়েছে না এর যে আকার, এর যে কি বলবো কথাটা, এর যে আকার, এর আকারটা কিরকম, এর আকারটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। তাহলে এই যে আকারটা আছে এই আকারটা কিরকম, সূত্রাকার বা দণ্ডাকার, সূত্রাকার বা দণ্ডাকার হয়েছে এখান থেকে। এরপরে আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি, যে এটার কাজ কি, এর কাজ হচ্ছে মাথায় রাখবে যে আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। এটা কি কাজ না বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, বংশগত বৈশিষ্ট্য কি করা, বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা ও পরিব্যক্ত বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। কিসে কিসে, পরিব্যক্তি ও বিবর্তনে, পরিব্যক্তি ও বিবর্তনে কি করা, মুখ্য ভূমিকা পালন করা, মুখ্য ভূমিকা পালন করা, মুখ্য ভূমিকা পালন করা। তাহলে এই যে জিনিসটা গেল, এই জিনিসটা হচ্ছে কি গেল আমাদের বলো, এই জিনিসটা হচ্ছে আমাদের এই টোটাল পার্টটা গেল। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো। ক্লিয়ার হলো। এবার কথাটি হচ্ছে যে আমাদের যদি এই ক্রোমোজোমের কথা বলা হয়েছে, তবে আমাদের এখান থেকে কি কি পাবো আর কি কি পাবো না সেই নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে ক্রোমোজোম আছে, এইখানটা করে একটা স্টার দিয়ে লিখে রাখো, কি লিখে রাখো, যে কি লিখে রাখো, প্রথম যে কথাটা লিখে রাখো, যে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন। তাহলে এটা কি হলো এখান থেকে, না এটা হয়ে গেল কি, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার কি করেছেন, প্রথম ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেছেন। প্রথম ক্রোমোজোম শব্দটি, ক্রোমোজোম শব্দটি প্রবর্তন করেন, শব্দটি কি করেছে, শব্দটি প্রবর্তন করেন। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে এখান থেকে প্রবর্তন করেন, 1 নম্বর পয়েন্ট গেল। নাম্বার 2 জিনিসটা কি গেল, না একটা কথাকে সারা জীবনের জন্য মনে রাখবে, প্রত্যেকটি প্রত্যেকটি জীবে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। প্রত্যেকটি জীবে কি বলবো, প্রত্যেকটি জীবে আমাদের যে ক্রোমোজোমের সংখ্যা আছে সেই ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। তাহলে আর একটা স্টার দিয়ে লিখে রাখো, প্রতিটি জীবে কি হয়েছে না ক্রোমোজোমের যে সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যাটা কি, ক্রোমোজোমের সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট।
তাহলে এখানে একটা জিনিস দেখো, তোমাদের এই যে ক্রোমোজোম বা কিছু কিছু টার্মকে দেখো আমরা ইংরাজি বাংলা দুটো মিলিয়ে মিশিয়ে লেখাচ্ছি। এই যে ইংরাজি এবং বাংলা দুটো টার্মকে আমরা মিলিয়ে মিশিয়ে লেখাচ্ছি, এইগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে, কি মাথায় রাখবে, তোমরা যখন এই ক্লাসটা শেষের পরবর্তীতে একটা নোটস ও পিডিএফ পাবে। কি নোটস ও পিডিএফ? যেটা হচ্ছে তোমাদের প্রিন্টেড নোটস ও পিডিএফ যেই থাকে, তাহলে কি হবে সেই জায়গাটা করে মাথায় রাখো যে আমাদের প্রিন্টেড নোটটা কিন্তু বাংলা এবং ইংরাজি বোথ ভার্সনে হবে। এবং তোমাদের যে টোটাল যে ক্লাসগুলি হবে, নট অনলি সেল চ্যাপ্টার ছাড়াও আমাদের যে আরো যে যতগুলি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে মাথায় রাখবে কি, প্রত্যেকটার কিন্তু নোটস পাবে হচ্ছে কি যে আমাদের বাংলা এবং ইংরাজিতে। এবং তোমরা প্রত্যেকে এই জিনিসটাকে কি করবে, এই জিনিসটাকে কিন্তু খাতায় নোট করবে। তোমরা যদি খাতায় নোট না করো, তাহলে কিন্তু এই জিনিসটা থেকে বা যতগুলি ডেটা বললাম, এই সব ডেটা কিন্তু তোমাদের মাথায় থাকবে না। ক্লিয়ার হলো কি হলো না বলো প্রথম কথা। নাম্বার দুই জিনিসটা কি হলো আমাদের এখান থেকে, যে আমাদের এটা তো গেল ক্রোমোসোম। তাহলে স্যার আমাদের যদি মানুষের কথা আলোচনা করি, তবে সেই ক্ষেত্রে কি কি পাবো আর কি কি পাবো না? এক নম্বর কি হয়েছে, দেখো মানুষের ক্ষেত্রে ক্রোমোসোমকে যদি আমরা দেখেছি, তবে সেই ক্ষেত্রে এই ক্রোমোসোমকে মেনলি আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটার নামটাকে কি বলা হয়, অটোসোম বলা হয়। একটার নামটাকে আমাদের সেক্স ক্রোমোজোম বলা হয়। অটোসোমের ক্ষেত্রে কি বলবো আমাদের, অটোসোমের ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখবে যে মানুষের ক্ষেত্রে টোটাল যে ক্রোমোজোম থাকে, সেটা থাকে 23 জোড়া। এদের মধ্যে আমাদের অটোজোমের সংখ্যা কতগুলি, এদের মধ্যে আমাদের অটোজোমের সংখ্যা হলো 22 জোড়া। এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আমাদের 1 জোড়া। এবং এই যে 22 জোড়া আছে, এই 22 জোড়া কি করে না, 22 জোড়া হচ্ছে তোমার দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। দেহজ বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানেটা কিরকম, তুমি লম্বা না বেটে, তুমি ফর্সা না কালো, তুমি মোটা না রোগা, তুমি পড়াশোনায় ভালো কি ভালো না, ইত্যাদি প্রভৃতির যে জিনিসগুলি থাকে, এই জিনিসগুলি কি হয়েছে আমাদের এখান থেকে মাথায় রাখবে যে এখান থেকে যে জিনিসগুলো মাথায় রাখবে, সেই জিনিসগুলোকে কি বলবো আমার এখান থেকে কি, যে আমার কি না অটোজোম দেখে। তাহলে স্যার সেক্স ক্রোমোজোম কি দেখে না, সেক্স ক্রোমোজোম যে জিনিসটা দেখে সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম কি করে, সেক্স ক্রোমোজোম যেটা করে মাথায় রাখবে, লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ কি করে, লিঙ্গ নির্ধারণ করে। হয়েছে এখান থেকে। এইবার যদি আমাদের সেক্স ক্রোমোজোমের কথাকে আমি দেখেছি, তবে এখান থেকে আমি কি পাবো, দেখো ইন জেনারেলি যদি আমি এখানে সেক্স ক্রোমোজোমকে নিয়ে শুধু ডিল করেছি, তবে এই সেক্স ক্রোমোজোম দুটি প্রজাতির প্রাণীর ক্ষেত্রে আলাদা রকমের হয়। দেখো আমাদের আশেপাশে মানুষের মধ্যে মানুষের মধ্যে দু রকমের ভাগ দেখা যায়। কি কি, একটা জিনিসের নামটা হলো মেল, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলবো, ফিমেল। একটা জিনিসের নাম হলো মেল, অপর জিনিসের নামটাকে আমরা কি বলবো, ফিমেল। ক্লিয়ার হয়েছে? এবার দেখো মেল এবং ফিমেলের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলেছি, তাহলে কি জিনিসটা হবে না, যে জিনিসটা হবে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে মেলের ক্ষেত্রে আমাদের দুটো ক্রোমোজোম থাকে, একটা এক্স অপরটা ওয়াই।
ফিমেলের ক্ষেত্রে দুটো ক্রোমোজোম থাকে, না আমাদের দুটোই এক্স। কি বললাম কথা? মেলের ক্ষেত্রে আমাদের একটা ক্রোমোজোম থাকে, যেটা হচ্ছে আমাদের কি বলবো, একটা এক্স একটা ওয়াই। ফিমেলদের ক্ষেত্রে আমাদের দুটোই এক্স। ঠিক আছে, এইবার এখান থেকে কথাটি মাথায় রাখতে গিয়ে কি বুঝবে? এবার এখান থেকে কথাটা মাথায় রাখতে গিয়ে বুঝবে যে আমাদের এই যে এক্স এবং ওয়াই হয়, এই এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে যখন আমাদের কি হয়েছে, মাথায় রাখো কিরকম, যে এক্স এবং ওয়াই যেহেতু আলাদা, তাই জন্য এই জিনিসটাকে আমাদের কি বলে, এই জিনিসটাকে বলা হয় হেটারোজাইগোটিক ক্রোমোজোম। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কি বলে আমাদের হেটারোজাইগোটিক ক্রোমোজোম। এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেহেতু আমাদের দুটি এক্সই সমান থাকে, তার জন্য এই জিনিসটাকে আমাদের কি বলে, তার জন্য আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে কি, হোমো জাইগোটিক ক্রোমোজোম। এবং এই যে আমাদের দুটি জিনিসটা আছে, সেই জায়গাটার নামটাকে কি বলে আমাদের, বলো, হোমো জাইগোটিক, হোমো জাইগোটিক ক্রোমোজোম। হোমো জাইগোটিক ক্রোমোজোম, তার মানে আমাদের এখানে কি হলো, দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটা হচ্ছে হেটেরোজাইগোটিক ক্রোমোজোম, আর একটা জিনিসের নামটাকে কি বলবো বলো, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের, কি না, হোমোজাইগোটিক ক্রোমোজোম। যখন কোনো সন্তান বা সন্ততি হচ্ছে, সেই সন্তান বা সন্ততির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, কি বললাম কথাটা, সন্তান বা সন্ততির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাথায় রাখবে যে তার লিঙ্গ অলওয়েজ তার পিতার ওপর ডিপেন্ড করে। যদি পিতার থেকে এক্স আসে, তার মানে সেই সন্তানটি মহিলা হবে। এবং আমাদের এখান থেকে কি বলবো, যদি আমাদের সেই সন্তানটি পিতার দিক থেকে ওয়াই আসে, তবে সেই সন্তানটি পুরুষ হবে। তাহলে মোট কথা আমাদের এখানে কি গেল, আমাদের এখানে সেক্স ক্রোমোসোমের ভাগটা গেল। ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে তোমরা এখানে যে যে জিনিসটা দেখছো, সেই জিনিসটা সেই জিনিসটা একবার দেখে বলো যে যতটুকু যা পড়ানো হলো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি। দু একটা কমেন্টের উত্তর দিচ্ছি, ওকে স্যার বুঝতে পেরেছি, ভাবলাম পিপিটিতে রয়েছে। হ্যাঁ দেখো, পিপিটিতে রয়েছে, ছবি আছে, এরকম জিনিসগুলো, যেই জিনিসটা তোমাদের ছবি দরকার, সেই জিনিসটা অবশ্যই তোমরা আমাদের এর সাথে পিপিটিতে পাবে বা পিডিএফ এ পাবে। যেই জিনিসটা ছবি তোমাদের রিলেভেন্ট নয়, ফালতু ছবি বানানোর কোনো প্রয়োজন হয় না, তাই জন্য সেখানে থাকবে না। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি স্যার, টপিকগুলো এনসিইআরটি থেকে। দেখো, এনসিইআরটি বা কোনো কিছু ওইভাবে বলে তো কিছু হয় না। তোমাকে ওভারঅল একটা জায়গা পড়তে হবে। ওভারঅল জায়গাটাকে পড়ার পরবর্তীতে কি করতে হবে, যে তোমাকে সেখান থেকে কোশ্চেন আনসার সলভ করতে হবে। কথাটি বুঝতে পেরেছো? কারণ তুমি কোনো একটা পরীক্ষার জন্য পড়লে, সেই পরীক্ষাটাই হলো, অন্য কোনো পরীক্ষাতে হলো না, এটা কোনোদিন হয়েছে আজ পর্যন্ত? সাপোজ তুমি আমাকে বলো তো, তুমি সাপোজ যে কোনো একটা পরীক্ষার কথা ধরো তুমি, যে সাপোজ তুমি রেলে তুমি গ্রুপ ডির জন্য পরীক্ষা পড়ছো। রেলের পরীক্ষা আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু সমস্ত রেলের গ্রুপ ডিতে তুমি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেছো, তুমি সেই কারেন্ট অ্যাফেয়ার্স একটাও আসেনি, আরে ভাই, তার মানে কি সেটা এনটিপিসিতে আসবে না? কোথাও লেখা আছে সেটা? তোমাকে আস্তে 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 তোমার কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। এবং যত তোমার কনসেপ্ট বিল্ড আপ হবে, তত তোমার কি হবে, তত তোমার নলেজ এনহ্যান্সমেন্ট হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একবার আমাকে দেখে নিয়ে বলো যে প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। একবার একটু আমাকে দেখে বলো যে প্রত্যেকে এইটুকুনি বুঝতে পেরেছো কি পারোনি। একটুখানি আমাকে আপডেট দাও।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, তাহলে দেখো এবার আমাদের যে জিনিসটা থাকছে, স্যার এই যে ক্রোমোসোম ক্রোমোসোম করে এত কথা বলছি, এই ক্রোমোজোমকে যদি আমি ভাগ করেছি তাহলে কিসের ভিত্তিতে ভাগ করব? প্রথম কথা, আমাদের পরবর্তীতে যেদিন যাই পড়াই না কেন, সেদিনকে ভাগ করার আগে একটা জিনিসকে জানবে, যে সেই জিনিসটাকে তুমি কিসের ভিত্তিতে ভাগ করছো। না হলে কিন্তু অসুবিধা হবে। না হলে কিন্তু কি হবে? না হলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলেছে, প্রথম কথাকে মাথায় রাখো। প্রথম যে কথাটি আমাদের 1 নম্বর আছে, সেটাকে লেখা হচ্ছে কি, যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। কি বললাম কথাটা? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ হয়েছে। তাহলে প্রথম কথা আমি এখান থেকে কি বলবো? প্রথম কথা, জিনিসটাকে আমি এই জিনিসটাকে বলবো। তাহলে 1 নম্বর যে পয়েন্টটার কথা আমি এখানে আলোচনা করছি, সেই পয়েন্টের নামটা কি? না, সেই পয়েন্টের নামটা আছে, মাথায় রাখবে কি, যে আগে আমি 4টে ছবি আঁকছি। আগে আমি 4টে ছবি আঁকছি। কি কি ছবি আঁকছি? প্রথম কথা দেখো, ছবি তো মোটামুটি প্রত্যেকে আঁকতে পারো, তো একটুখানি আঁকার চেষ্টা করবে এরকম। এটা একটা, এটা একটা, এটা একটা, আর এই টোটালটা একটা। তার মানে দেখো, প্রথম কথা যে জিনিসটা আছে আমাদের এখান থেকে মাথায় রাখো, সেই জিনিসটা কি আছে এখান থেকে? কি আছে? না, প্রথম কথা আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, আমাদের সেন্ট্রোমের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে নাম্বার 1, নাম্বার 1-এর কথা যখন আমি তোমাকে বলছি, কি বলছি? না, বলছি এই যে ছবিটা আছে, এর দুদিকেই হচ্ছে আমার 50% করে বাহু। দেখো, আমার ছবিতে হয়তো 49-51 হয়েছে, কিন্তু আমাদের কিন্তু সেই জিনিসটাকে মাথায় রাখলে চলবে না। সেই জিনিসটাকে আমার মাথায় রাখলে চলবে না। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি জিনিসটা বলেছে কি, যে আমাদের এখানে কি আছে, নেক্সট যেটা আছে, এদিকে হচ্ছে 45%, এদিকে হচ্ছে 55%। হয়েছে এখান থেকে। এবং নাম্বার 3-এর ক্ষেত্রে কি আছে? নাম্বার 3-এর ক্ষেত্রে আমাদের যেটা আছে, মাথায় রাখবে কি, এই দিকে হচ্ছে আমাদের 10%, এই দিকে আছে আমাদের 90%। এবং নাম্বার 4-এর ক্ষেত্রে এদিকে 1%, এদিকে আমাদের 99%। তাহলে এই যে আমাদের জিনিসটা গেল, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, এই জিনিসটাকে বলবো কি, আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে কি স্যার এদের কোনো নাম নেই? না, এদের প্রত্যেকের আমাদের কি হয়েছে, না নাম আছে। কি নাম আছে? প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে মাথায় রাখবে কি, যখনই আমাদের 50-50 দুটো ভাগে আছে, তখনই তার নামটাকে কি বলে? তখনই তার নামটাকে বলে হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 2-এর নামটাকে কি বলবো? নাম্বার 2-এর নামটা যদি এরকম থাকে, তাহলে সেই জিনিসটার নামটাকে কি বলে? সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার 3-এর নামটাকে কি বলবো? নাম্বার 3-এর নামটাকে বলবো হচ্ছে আমাদের কি, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার 3-এর নামটাকে কি বলবো বলো? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। এবং নাম্বার 4 যেটা আছে, সেই জিনিসটার নামটাকে কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হলো? এইবার আমাদের জিনিসটা কি হলো, ব্যাপারটা ভালো করে বোঝো। না, প্রথম কথা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেরাসেন্ট্রিক।
এইবার দেখো, আমাদের যদি মেটাসেন্ট্রিকের কথা বলেছি, সেই মেটাসেন্ট্রিকের কথাটার থেকে যেরকম কোশ্চেন আসতে পারে কি, মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কিরকম। মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি হলো ইংরাজি বর্ণ ভি এর মতন। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি কিরকম? সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোমের আকৃতি হচ্ছে, আমাদের মাথায় রাখবে এল এর মতন। যদি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমের কথা বলেছি, তার আকৃতি কিরকম? জে এর মতন। এবং আমাদের যখন টেলোসেন্ট্রিক ক্রোমোসোমের কথা আসবে, তখন তার আকৃতিটা হচ্ছে আমাদের আয়ের মতন। তখন তার, আমাদের যে কনসেপ্টটি আসছে, তখন তার কনসেপ্টটিকে কি বলবো আমাদের এখান থেকে? আয়ের মতন। তাহলে ইন জেনারেলি আমি কি দেখলাম? ইন জেনারেলি আমি দেখলাম হচ্ছে যে আমাদের প্রত্যেকটা যে ক্রোমোজোমের ভিত্তি, ক্রোমোজোমকে সেন্ট্রোমের অবস্থানের উপর ভিত্তি করে যদি আমি ভাগ করেছি, তাহলে যে জিনিসটা পাবো, তাহলে সেই জিনিসটা হচ্ছে আমাদের এটা। তাহলে কি স্যার শুধুমাত্র অবস্থানের উপরে ভিত্তি করে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থানই হলো একমাত্র ডিপেন্ডিং ফ্যাক্টর যার ভিত্তিতে ক্রোমোজোমকে ভাগ করা যায়? না, উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে না। কেন না? না, তার কারণটি হচ্ছে, যেটা বলি, এখানে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে ভিত্তি করেও ক্রোমোজোমকে শ্রেণীবিভাগ করা যায়। কি বললাম কথাটা? তাহলে এখানে লেখো, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। অর্থাৎ আমাদের সেন্ট্রোমিয়ারে কতগুলি সংখ্যা থাকলো, সেটির উপর ভিত্তি করে কি বলবো আমাদের এখান থেকে? সেই ভিত্তিটাকে করে আমরা বলবো হচ্ছে কি, আমাদের ক্রোমোজোমের শ্রেণীবিভাগ বলবো। হয়েছে। এবার আমাদের কি আসছে? তাহলে এইখানটা করে একটা হেডিং লেখো। কি হেডিং লেখো? এখানটা করে হেডিং লেখো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা। এখানটা করে হেডিং লেখো কি? সেন্ট্রোমিয়ারের সংখ্যা। এখানটা করে হেডিং লেখো কি আমাদের বলো? এখানটা করে আমাদের হেডিংটা লেখা হচ্ছে কি? ক্রোমোজোমের নাম। এখানটা করে আমাদের হেডিং লেখো কি? এখানটা করে হেডিং লেখা হচ্ছে ক্রোমোজোমের নাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যাটি কি হয়েছে, সেন্ট্রোমিয়ারের সংখ্যাটার ক্ষেত্রে কি বলবো, যে আমাদের যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যাটি 0 হয়েছে, তবে আমাদের ক্রোমোজোমের নামটাকে কি বলে? তবে আমাদের ক্রোমোজোমের নামটাকে কি বলে? আসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের একটি থাকে সেন্ট্রোমিয়ার মাত্র, তাহলে আমাদের কি বলবো? সেই জিনিসটাকে বলে হচ্ছে কি আমাদের মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। সেই জিনিসটাকে বলে কি? মোনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের দুটি থাকে, তাহলে সেই জিনিসটাকে কি বলবো? তাহলে সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি? ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। এবং যদি আমাদের গ্রেটার দেন দুটো থাকে, তবে সেই জিনিসটাকে আমাদের কি বুঝবো? তবে সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি? পলিসেন্ট্রিক ক্রোমোসোম। তবে সেই জিনিসটাকে কি বলবো? তবে সেই জিনিসটাকে বলবো হচ্ছে কি? পলিসেন্ট্রিক ক্রোমোসোম। ক্লিয়ার না? ক্লিয়ার না? পলিসেন্ট্রিক ক্রোমোসোম হয়েছে এখান থেকে। তাহলে আমাদের এখানে চারটে জিনিস গেল। একটা জিনিসের নাম হলো আসেন্ট্রিক, একটার নাম মনোসেন্ট্রিক, একটার নাম ডাইসেন্ট্রিক। আর যদি গ্রেটার দেন 2 থাকে, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলবো? তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোসোম। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে টোটাল জিনিসটা গেল। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে, আমাদের ক্রোমোসোমে যে অংশে সেন্ট্রোমিয়ার থাকে, সেই অংশটাকে বলা হয় মুখ্য খাঁজ। কি বললাম কথাটা? আমাদের ক্রোমোজোমের যে অংশে আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তাকে আমাদের কি বলে? তাকে আমাদের মুখ্য খাঁজ বলে। তাহলে এটা তো জানলে, সোজা কথা। এইবার চলে এসো আমাদের যে পয়েন্ট গুলো, সেই পয়েন্ট গুলো। প্রথমে আমাদের যে পয়েন্টটা সম্বন্ধে জানতে হবে, সেই জিনিসটার নামটাকে কি বলে? সেই জিনিসটার নামটাকে বলে গৌণ খাঁজ। গৌণ খাঁজের নামটা কি? না, গৌণ খাঁজের ক্ষেত্রে মনে রাখবে, কোন কোন ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়াও
ক্রোমোজোমের প্রান্তের দিকে, তাহলে এখানে লেখো পাতি বাংলা কথা একবারে, কোন কোন ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও, মুখ্য খাঁজ ছাড়াও কি হয়েছে, না কিছু কিছু কি থাকে, না কিছু খাঁজ লক্ষ্য করা যায়, কিছু খাঁজ কি করা যায়, লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায়। একে কি বলে, একে গৌণ খাঁজ বলে, একে কি বলে, একে গৌণ খাঁজ বলে। তাহলে গৌণ খাঁজ কাকে বলে, না গৌণ খাঁজ বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের গৌণ খাঁজ বলে। দেখো পরীক্ষাতে গৌণ খাঁজ কাকে বলে, এটা যত না ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গৌণ খাঁজের কাজ কি, এবং আমাদের যে গৌণ খাঁজ আছে সেই গৌণ খাঁজের ক্ষেত্রে মাথায় রাখবে এর অপর নাম কি। তাহলে আমাদের এখান থেকে মাথায় যদি 1 নম্বর পয়েন্টকে রেখেছো, তাহলে কি পাবে আর কি পাবে না, না এখান থেকে যেটা প্রথম যে জিনিসটা পাবে, যে আমাদের এই গৌণ খাঁজের কাজ হচ্ছে নিউক্লিয় ওলাস গঠন করা। কি কাজ গঠন করা, নিউক্লিয়, নিউক্লিয় ওলাস, নিউক্লিয় ওলাস গঠন করা। এবং আমাদের পরবর্তী যে জিনিসটা আছে সেই জিনিসটার কাজটা কি, সেই জিনিসটার কাজটা হচ্ছে মাথায় রাখবে ভালো করে, যে আমাদের কি আছে, এর অপর নাম, এর যে অপর নাম, এই অপর নামটা কি আছে, অপর নামটা হলো আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার। এর অপর নামটাকে কি বলে, নিউক্লিয়ার অর্গানাইজার, অর্গানাইজার। ঠিক আছে, কথাটা এখান থেকে বুঝতে পারলে। তার মানে আমাদের এখান থেকে দুটো জিনিস জানলাম, কি সম্বন্ধে, না ক্রোমোজোমের গৌণ খাস সম্পর্কে আমরা দুটো জিনিসকে জানলাম। একটা জিনিসের নাম হচ্ছে এটা, একটা জিনিসের নাম হচ্ছে ওটা। ক্লিয়ার না, ক্লিয়ার না হলো। এইবার যখনই আমাদের গৌণ খাঁজের কনসেপ্ট শেষ হয়, সেখান থেকে আমাদের যে কনসেপ্ট শুরু হয় সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের স্যাটেলাইট। সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, স্যাটেলাইট বলা হয়। এখন প্রশ্ন হলো কি, স্যাটেলাইটের কথা যদি আমি বলেছি এখান থেকে, যে কোন কোন ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে, কি বললাম কথাটা, কোন কোন ক্রোমোজোমে গৌণ খাঁজের শেষে কি হয়, গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়, গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়, দণ্ডাকার, গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়, অংশ দেখা যায়। একে আমাদের কি বলে, একে কি বলে, না একে স্যাটেলাইট বলা হয়। একে কি বলে, একে আমাদের কি বলে, একে স্যাটেলাইট বলে। একে কি বলে, একে স্যাটেলাইট বলা হয়। ক্লিয়ার হয়েছে। এবার দেখো প্রত্যেকটা ক্রোমোজোমেই যে আমার স্যাটেলাইট বর্তমান থাকবে এমনটি কিন্তু কোথাও লেখা নেই। কি বললাম কথাটা, যে প্রত্যেকটা ক্রোমোজোমেই কি যে আমাদের যে স্যাটেলাইট বর্তমান থাকবে, সেই স্যাটেলাইট যে বর্তমান থাকবে এই জিনিসটা কিন্তু আমাদের কোথাও লেখা নেই। তাহলে আমাদের এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে কি বলবো, আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে আমাদের কিছু কিছু ক্রোমোজোমে স্যাটেলাইট থাকতেও পারে, কিছু কিছু ক্রোমোজোমে স্যাটেলাইট নাও থাকতে পারে। ওটার জন্য তুমি তাকে কোনো কিছু আলাদা করতে পারবে না। হয়েছে, এখান থেকে বুঝতে পারলে। এইবার আমাদের এখানে যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি, না এখানে একটা স্টার দিয়ে একটা পয়েন্টকে লিখে রাখবে। কি মাথায় রাখবে, এখান থেকে একটা স্টার দিয়ে পয়েন্টকে লিখে রাখো, কি স্টার দিয়ে পয়েন্টকে লিখে রাখা হচ্ছে কি আমাদের, যে আমাদের কি স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়, স্যাট ক্রোমোজোম বলা হয়।
তাহলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোসোমকে যুক্ত ক্রোমোজোমকে কি বলে? ক্রোমোজোমকে বলে হচ্ছে কি স্যাট ক্রোমোজোম বলে। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? ক্রোমোজোম। তাহলে আমাদের স্যাট ক্রোমোজোম কাকে বলে? না, আমাদের স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম আছে, এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলবো হচ্ছে কি, বলবো হচ্ছে আমাদের স্যাট ক্রোমোজোম বলা হয়। তাহলে ক্লিয়ার হলো কি হলো না বলো আমাদের প্রত্যেকটা জায়গা? ক্লিয়ার হলো কি হলো না? একটুখানি প্রত্যেকে আমাকে ইনফর্ম করবে। একবার একটুখানি বলবো আমাকে প্রত্যেকে, ইচ এন্ড এভরি স্টুডেন্ট। ক্লিয়ার। তাহলে তোমাদেরকে আজকে কি কি দেখানো হলো? তোমাদেরকে আজকে দেখানো হলো কোষ কি, কোষের আমাদের যে দুটি ভাগ আছে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, কিসের ভিত্তিতে ভাগ করা যায়, এবং ইউক্যারিওটিকের মধ্যে মেন পার্ট কে, ক্রোমোজোম। এবং সেই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমি দেখেছি, তাহলে কি পাবো? সেই ক্রোমোজোমের থেকে আমার একটা একটা করে যদি অংশকে কাটে, কাটলাম মানে কি, ক্রোমোজোম কি দিয়ে তৈরি, কোথায় অবস্থান, তার আকৃতি কি, কিভাবে তৈরি, কোথা থেকে তৈরি, ইত্যাদি প্রভৃতি, এবং ক্রোমোজোমের অবস্থান এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান এবং সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোমের শ্রেণীবিভাগ ও একটা ক্রোমোজোম সম্পর্কে কিছু অ্যাডিশনাল ডেটা। ঠিক আছে, তাহলে এইটুকু দেখানো হলো। তাহলে এইটুকুনের ভিত্তিতেই তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আজকে তোমাদের জন্য আনা হয়েছে। এই কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু তোমরা প্রত্যেকে একটা 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 করে বলবে। কি বলবে? প্রথম কথা, হু ডিসকভার দ্য সেল? কে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন? অপশন এ আমাদের অ্যান্টন ভ্যান লিয়েনহক, অপশন বি রবার্ট হুক, অপশন সি মার্স ম্যাথিয়াস স্লাইডেন, এবং নাম্বার 4 হচ্ছে রুডলফ ভিরচু। তার মানে আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে কি বলবো, আমাদের এখানে জিনিসটাকে মাথায় রাখবে কি, কি না, হু ডিসকভার দ্য সেল পড়ে গেছেন কে? প্রথম কথা হচ্ছে আমাদের সেল আবিষ্কার করেছেন রবার্ট হুক। কোথা থেকে করেছেন? না, রবার্ট হুক করেছেন আমাদের যে কর্কের ছিপি আছে, এই কর্কের ছিপি থেকে আমাদের আবিষ্কার করেছেন। এবং এই যে কোষটি আবিষ্কার করেছিলেন, এই কোষটি হলো মৃত কোষ। এবং আমাদের যে লিওন হক, এই লিওন হক কি আবিষ্কার করেছিলেন? না, প্রথম আমাদের সজীব কোষ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবং এই যে ম্যাথিয়াস লেইডেন প্লাস সোয়ান বলে একজন ছিলেন, যারা দুজনা মিলে একত্রিত হয়ে কোষবাদ প্রবর্তন করেছিলেন। অর্থাৎ যদি তোমার কাছে পরীক্ষাতে প্রশ্ন আসে, এই প্রশ্নটি কি প্রশ্ন, যে কোষবাদ তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন, তাহলে এখানে মাস্ট বি উত্তর দেবে, কি উত্তর দেবে, যে কোষবাদ শব্দটি, কোষবাদে কি উত্তর দেবে, যে কোষবাদ শব্দটি প্রবর্তন করেছিলেন হচ্ছে আমাদের, মাথায় রাখো কি, যে কি না করেছিলেন আমাদের এটা। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে এখান থেকে, কি দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দি লাইফ। ঠিক আছে, তার মানে আমাদের এখান থেকে কি বলবো, এখান থেকে যে আমাদের কি, আমাদের ইউনিট অফ দি ফাংশন, অর্থাৎ আমাদের লাইফের ইউনিট ফাংশন কি আছে। তাহলে সেখান থেকে আমাদের কি বলবো, না যে জিনিসটা বলবো সেই জিনিসটার 1 নম্বর নামটা কি, 1 নম্বর নামটা হচ্ছে টিস্যু, নাম্বার 2 এর নামটা হচ্ছে অর্গ্যান, নাম্বার 3 এর নামটা হচ্ছে কি বলবো, নাম্বার 3 এর নামটা হচ্ছে কোষ, নাম্বার 4 এর নামটা হলো নিউক্লিয়াস। তাহলে প্রথম কথা মনে রাখবে, আমাদের জীবনের মৌলিক যে একক, সেই মৌলিক এককের নামটা কি হলো,
আমাদের কোষ। তাহলে আমাদের মৌলিক এককের নামটা কি? মৌলিক এককের নামটা হলো আমাদের কোষ। ক্লিয়ার হয়েছে? পয়েন্ট নম্বর 3 কি বলেছে? হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার, অর্থাৎ আমাদের ইউনিসেলুলার কোনটি? দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি আমাদের এককোষী জীব? তাহলে এখানে উত্তর কি, অপশন কি কি আছে? অপশন আছে, এক আছে অ্যামিবা, নাম্বার 2 যে জিনিসটা আছে সেই জিনিসটা কি আছে? মানুষ। অপশন সি আছে কুকুর, এবং অপশন ডি আছে মাছ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না জানো তোমরা, এককোষী প্রাণী আমাদের অ্যামিবা। এটা আমাদের সেই সোকল্ড ছোটবেলা থেকে পড়ে 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 দেখবে মুখস্থ হয়ে গেছে, এককোষী অ্যামিবা। এবং অ্যামিবার ক্ষেত্রে একটা শর্ট কোশ্চেন এক্সট্রা ডেটা দিয়ে রাখি, মাথায় রাখবে যে অ্যামিবার যে গমন অঙ্গ, এই গমন অঙ্গটা অনেক সময় পরীক্ষাতে আসে। গমনাঙ্গ, এই গমন অঙ্গের নামটা কি হলো? গমন অঙ্গের নামটা হলো ক্ষণপদ। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, তাই জন্য তোমাকে আমি অ্যাডিশনাল ডেটাটাকে ইনক্লুড করে দিলাম বা দিয়ে রাখলাম। ওকে, নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন? হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দি পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোনটিকে আমাদের কোষের শক্তি কেন্দ্র বলা হয়? কোনটিকে আমাদের কি বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বলা হয়। তাহলে মাথায় রাখবে কি, নিউক্লিয়াসকে? না, নিউক্লিয়াসকে তো বলে না। মাইটোকন্ড্রিয়াকে? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তাহলে নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় আমাদের কোষের মস্তিষ্ক বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। গলগি বস্তু কাকে বলা হয়? গলগি বস্তুকে বলা হচ্ছে আমাদের কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশকে বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 5 কি বললাম কথাটা এখান থেকে? কি আছে? কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? এনিম্যাল বডি অনলি, শুধুমাত্র প্রাণী কোষে? প্লান্ট সেল অনলি, শুধুমাত্র উদ্ভিদ কোষে? বোথ, নাকি কোনোটিই নয়? তাহলে দেখো, এটা মেনলি যে জিনিসটা হবে সেই জিনিসটাতেই করবে। এটাকে দেখো কিছু কিছু প্রাণীর ক্ষেত্রেও যেই কোষ প্রাচীর দেখা যায়, এই জিনিসটাকে ভাবার ওইভাবে কিছু দরকার নেই। তোমরা এখান থেকে যে জিনিসটা উত্তর করবে সেই উত্তরটা কি? না, প্লান্ট সেল অনলি। মানে মোট কথা, আমরা আমাদের ডেলি লাইফে যেই জিনিসটাকে দেখছি সেই ডেলি লাইফের জিনিসটার ওপরে আমরা যখন আলোচনা করছি সেটা। প্রাণী কোষের ক্ষেত্রে মনে রাখবে অনলি কোষ পর্দা থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মনে রাখবে কোষ পর্দার পরবর্তীতে কোষ প্রাচীর থাকে। অর্থাৎ আমরা যে গাছের যেই পাটটাকে দেখি সেই পাটটা কি আছে আমাদের, তার ভেতরে কোষ পর্দা আছে, তার ভেতরে, তার উপরে কোষ প্রাচীর আছে। ওকে। হুইচ অর্গানেল ক্যারিস আউট ফটোসিনথেসিস, কোন অঙ্গাণু আলোক সংশ্লেষ সম্পন্ন করে? অপশন এ ক্লোরোপ্লাস্ট সম্পন্ন করে, অপশন বি মাইটোকন্ড্রিয়া করে, অপশন সি রাইবোজোম করে, অপশন ডি লাইসোজোম করে। তাহলে একমাত্র যে জিনিসটা মাথায় রাখবে সেটা কি, ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারণ যখন তোমরা সালোক সংশ্লেষ পড়বে বা সালোক সংশ্লেষের সংজ্ঞায় দেখবে বলা আছে, কি বলা আছে, যে আমাদের কোনো একটা সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল গঠন করে গ্লুকোজ, অক্সিজেন এবং অক্সিজেন উৎপন্ন করে। তার মানে সেখানে আমাদের কে কাজ, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কাজ কে করে? সেখানে আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করে হচ্ছে আমাদের এই ক্লোরোপ্লাস্ট করে। ঠিক আছে, চলো কোশ্চেন নম্বর 7। কন্ট্রোল সেন্টার অফ দি সেল, কোষের নিয়ন্ত্রক কেন্দ্র কাকে বলা হয়? সাইটোপ্লাজমকে? না। নিউক্লিয়াসকে? হ্যাঁ। তার মানে আমাদের এখানে কি দেখানো হলো, যে কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে বলে। তাহলে সেই জিনিসটাই আমাদের এখানে কিন্তু দেখানো হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এই পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে দেখো আরো এতগুলো কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলো আমরা পরবর্তী দিনকে বা নেক্সট দিন, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু কি করব না, আমরা কিন্তু
এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের যে ক্লাসটি হলো সেই ক্লাস রিগার্ডিং তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বলবে, নাম্বার 1। এবং তোমরা প্রত্যেকে সবাই 2 মিনিট একটু থেকে যাবে, স্যার হয়তো তোমাদের সঙ্গে 2 মিনিট কিছু ওই ক্লাস পাওয়ার জন্য কোড শেয়ারিং এর কথা বলবেন, তারপরে তোমরা যে যার মতো লেফট করতে পারো। ওকে, কথাটি বুঝতে পেরেছো? প্রত্যেকে একবার আমাকে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো, বা কেমন লাগলো, সরি বলা হয়, মানে ক্লাসের মধ্যে কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা আছে না নেই। এবং তোমরা যেমনটি দেখতে পেলে, কি দেখতে পেলে, যে আমাদের যে কোশ্চেন এবং অ্যান্সার গুলি আছে, এই কোশ্চেন এবং অ্যান্সার গুলি হচ্ছে আমাদের এখানে কি প্রকৃতির, না বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আছে। কাজেই কাজে তোমরা কিন্তু এটুকুনি মাথায় রাখবে যে আমাদের যখন কোনো একটা নোটস বা পিডিএফ যাবে, সেই নোটস বা পিডিএফ এর ক্ষেত্রে মাথায় রাখবে এটাও কিন্তু আমাদের কি হয়েছে, এটাও আমাদের বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই যাবে। এবং আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে এই জিনিসটাকে খাতায় লিখেছো। যদি খাতায় না লিখে থাকো তাহলে কিন্তু সব কথা মনে থাকবে না। বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে যারা যারা ক্লাসটি করলে একটু ওয়েট করো, স্যার হয়তো এক্ষুনি আসবেন এবং আসার পরবর্তীতে তোমাদের সঙ্গে কথা বলবেন। একটু ওয়েট করে যাও। স্যার ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। একটা মিনিট জাস্ট। হ্যালো। যেটা বলার আর কি, মানে মাত্র এই কজন ক্লাস ফ্লাস করছে, আমি ভাবলাম শুধু শুধু তোমাদেরকে ডিস্টার্ব করে কি লাভ আছে, শীতের রাত। আর তারপরে তোমার ভাবছি ক্লাসটাকেই বন্ধ করে দেবো, মানে আর ক্লাস ফ্লাস করবো না। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিও। শুধু শুধু করে লাভ নেই। মানে আমি চাই না, আমার প্রচুর সময় আছে, আলাদা কথা, ঠিক আছে, সময় নষ্ট হচ্ছে আলাদা কথা, কিন্তু তোমার তো সময়ের দাম আছে না। এখনো ধরো 17-18 জন রয়েছে, 1.5 ঘন্টা করে হিসাব করলে কতটা সময় হচ্ছে বলো? আমার ক্যালকুলেটরের জায়গা ধরবে না। তো ভাবছি ঠিক আছে, থাক। অনেক ডিস্টার্ব ডিস্টার্ব হয়েছে, আপাতত থাক। দেখি অন্য একটা ব্যবস্থা করবো আমি। গ্রুপ এনে আলাদা করে ক্লাসের লিঙ্ক শেয়ার করে দেবো, যে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করা হবে, সেখানে যারা 10-12 জন আসবে তাদের নিয়ে একটা ক্লাস হবে। তাহলে এটা আপাতত বন্ধই থাকবে, থাক, দরকার নেই। শুধু শুধু আমি ভেবে লাভ কি আছে? আমি শুধু ভাববো, আমি শুধু বলবো, এই আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। আর মার্কেটে প্রচুর মহামানব রয়েছে, প্রচুর। মানে এমন মহামানব রয়েছে, তোমাকে মন্ত্র বলে দেবে, আনসার চলে আসবে। বিশ্বাস করো। ওই জানা না থাকে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নাম্বার পাঠিয়ে দেবো। শুধু নাম্বারে মন্ত্র রয়েছে, এরকম ব্যাপার। বিরাট বিরাট মহামানব, বিরাট সাইজের। ঠিক আছে, তো শুধু শুধু আমি ভাবলাম এদের দলে নেই। তো সেই জন্য আর কি, আপাতত থাক এই পর্যন্ত, অনেক হয়েছে। না না ভাই, ব্যাঘাত দিতে বসেছি। তুমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কতজন রয়েছে, কতজন ক্লাস করছে? তা আমি তো বললাম, অল্টারনেটিভ বললাম তো, যে আমি গ্রুপের লিঙ্ক শেয়ার করেছি, নতুন আবার গ্রুপ ক্রিয়েট করে নতুন করে যারা ক্লাস করবে তাদেরকেই জয়েন করাবো। সিম্পল কথা, মানে একদম গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে যা কিছু হবে। চলো, অনেক হয়েছে, মানে তোমরা যে উপকার করে দিচ্ছ, আমি ধন্য হয়ে গেছি। শুধু শুধু এই এত কিছু কথা খরচা করে এত কিছু বলে কি লাভ আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, একদম লাইফ টাইম ধন্যবাদ থাকলো। গুড নাইট। এসব করে কোনো লাভ নেই, আমি কেউ না।